তো এই ডায়মন্ড হারবার এই যে ডায়মন্ড হারবার যে প্রোগ্রাম হলো, এখানে মানুষের ভিড় দেখে আপনাদের কি মনে হয় যে আপনারা এখান থেকে অভিষেককে হারিয়ে মঞ্জুল লস্করকে পার্লামেন্টে পাঠাতে পারবেন? স্বতঃস্ফূর্তভাবে আমরা আশাবাদী। আমরা সবসময় সত্যের প্রতীক, নওশাদ ভাই এবং আমাদের আব্বাস সিদ্দিকী সাহেব, তারা সত্যের প্রতীক। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা, অনেকে বলেন যে ভাইজান তিনি মুসলমানদের দল করেন, কিন্তু একটা কথা চিন্তা ভাবনা করবেন, স্বাধীনতার ৭৬ বছর পরে এমন একটা দল আমরা পেয়েছি যে দলটা ধর্মনিরপেক্ষ দল। এই জন্যে আমাদের মতো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ হয়েও আমি কিন্তু নওশাদ ভাইয়ের হাত ধরেছি এবং নওশাদ ভাইকে ভীষণভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আব্বাস সিদ্দিকীকে যথেষ্টভাবে সম্মান করি। কিন্তু অনেকেই তো বলে এই আইএসএফ দলটা তো সেকুলার নামে রেখেছে, কিন্তু আইএসএফ দলটা তো শুধুমাত্র মুসলিমদের দল, অন্য কোনো দল মানে কোনো ধর্মের মানুষ এই দলটা নাকি করে না। ওটা বলতেই পারে, অনেকে বলতে পারে, কেন বলছে তাদের স্বার্থের জন্য বলছে, তাই যে থাকে আমাকে দেখি কি মনে হয়। আমি আরএসএস পরিচালিত বিজেপি সরকার কি বলেছিল, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু ভাইরা হয়তো ভেবেছিল এবার কিছু একটা হবে, কিন্তু দুঃখের বিষয় হওয়া তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহজির ছেলে জয় শাহজি, তিনি আর ব্যবসা বেড়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাতরে মে হ্যায়, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করব, মুসলিম সমাজের মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে, মুসলিম সমাজের ছেলেদের চাকরি নাই, এটা করে দেবো সেটা করে দেবো, মুসলমানকে বাঁচাতে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি, উল্টে আরো ক্ষতি করে দিচ্ছে। আমরা আপনাদের বলি, মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে সুযোগ দেন, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে বলছি, এই মমতা সরকার এই 12 বছরে তাই কিছু মুসলমানদের জন্য, মানুষের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য উন্নয়ন করেনি, শুধু ভাইপোর উন্নয়ন হয়েছে। আর কিছু শাহজাহান টাইপ আছেন, অনুব্রত টাইপ আছেন, শওকত টাইপ আছেন, তাদের উন্নয়ন হয়েছে। আর কি করেছে, শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি। এই আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে, আদিবাসী সমাজের ছেলেদেরকে, দলিত সমাজের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য পাড়ায় পাড়ায় লিগাল ইল্লিগাল মদের দোকান খুলে দিয়েছে। খুলে দেন ভাই, আমার মায়েরা বলুন, আপনারা যদি, আপনাদের উদ্দেশ্যটা বলছি, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সমস্ত মদের দোকানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা বন্ধ করব। আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক, ইন্ডাস্ট্রি হোক, কিন্তু দুঃখের বিষয়গুলো সব বন্ধ করে লিগাল ইল্লিগাল মদের দোকান করে দিচ্ছে। এটাকে বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন। দেখুন সমস্যা কোথায় জানেন, যখন আমি বিদ্যুৎ মণ্ডলের কথা বলছি, রোহিত ভেমুলার কথা বলছি, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি, হিন্দু ভাইদের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে বা মন্দিরের নামে যে সমস্ত সম্পত্তিগুলোকে উৎসর্গ করেছে সেগুলো হস্তান্তরযোগ্য নয়, সেগুলোকে বিক্রি করা যায় না। যখন আমি কথা বলছি দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে কেন, আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে কেন, বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করা হলো কেন, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার তারা পাচ্ছে না কেন, যখন এর আওয়াজ তুলছি তখন নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আমি যখন আওয়াজ তুলছি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিলেন, ওয়াকফ প্রপার্টি উদ্ধার হচ্ছে না কেন, আনিসকে কেন হত্যা করা হলো, মুসলিমদের চাকরিতে কেন পার্সেন্টেজ কমে যাচ্ছে, 100টা চাকরি করলে একটাও কেন মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জির সরকারের আমলে 100 আসার আগে 100 জন চাকরি করলে 4 জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত, এখন 100 জনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই আমি দাবি করছি তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। তখন নওশাদ সিদ্দিকীকে যেখানে গেলে যেটা বললে তারা খাবে সেটা বলছে, আমার যেখানে কোনখানে গিয়ে বলছে ও পীরের ঘরের ছেলে রাজনীতি করছে, তোমরা কেন ও সাথ দেবে? ঠিক ওরা জানে। শামশেরগঞ্জ আমি গিয়েছিলাম, সেখানে গঙ্গা ভাঙনের ফলে ওখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের জমি জায়গা সব গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। ওখানে ঘটনাচক্রে ওখানে আমি গিয়ে দেখলাম, ওখানেও গিয়ে তৃণমূলী বন্ধুরা আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছে। শামশেরগঞ্জে কিছু আহলে হাদিস সমাজের মানুষেরা থাকেন, সেখানে গিয়ে সুন্দর করে টোপ দিচ্ছে, এই তোরা তো আহলে হাদিস, তোরা কেন
নওশাদ সিদ্দিকী পীরের সন্তান, তার কথা শুনবি। যেখানে আমার তবলিগ জামাতের ভাইয়েরা বেশি থাকেন, ঠিক একইভাবে যে বলছে আরে তোরা তবলিগ জামাত আর ফুরফুরাওয়ালা দলের উপরে বসে আছে, তুই কেন ওর কথা শুনবি? এটা আমাদের বন্ধ করতে হবে। মাযহাবী মাসালা নিয়ে যে সমস্যা আছে তারা মুফতি সাহেবরা বুঝে নেবে। এখন হকের লড়াই আসছি, কে দলিত, কে তাবলিগ, কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে হিন্দু, কে মুসলমান, কে সাঁওতাল, কে আমরা দেখার দরকার নাই। আমরা মানুষ, আমাদের অধিকার চাই, আমাদের অধিকার চাই। আমি তো একটা কথা বলি, দুঃখ লাগে আমাকেও, আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের কথা বলছি, যথেষ্ট তাকে সম্মান দিই, কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে? পুতুল দেখেছেন তো ভাই, পুতুল বাচ্চারা খেলে, পুতুলে হচ্ছে আপনার চাবি দিয়ে দেয়, যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে। আমি এখনো বলছি, পশ্চিম বাংলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কটা নেতা উঠে এসেছেন, তার মধ্যে পোটেনশিয়াল যার মধ্যে আছে, তার মধ্যে অন্যতম সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। কিন্তু দুঃখের বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া তাকে নিয়ে তার যে বীজ দাঁতগুলো ছিল ভেঙে দিয়েছে। আমাকেও চাইছে কি লাগবে বলো, চলে আসো আমার দিকে, কিন্তু না, আমি ওই তো আমার নিজের স্বার্থের জন্য যাইনি। তাই বলবো, আমাদের মধ্যে কোন যায় পাড়াতে গিয়ে বলবে নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি হিন্দু, তুমি ওকে কেন ভোট দেবে? কোনো জায়গায় গিয়ে বলবে নওশাদ সিদ্দিকী পীরের বাড়ির সন্তান, তুমি তাবলিগ জামাত করো, তুমি আহলে হাদিস করো, তুমি বেরেলি করো, তুমি ফুরফুরাওয়ালা করো, তুমি বিভিন্ন মতদর্শ, মাযহাবী মতদর্শ, এটা যেটা করো, ওকে কেন ভোট দেবে? আরে ভাই, একটা কথা আপনাদের বলি, এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো, যদি ওটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে, দলুয়া খাকিতে যে 22টা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, সবাই ফুরফুরাওয়ালা ছিল বা সবাই হিন্দু, সবাই মুসলমান, সবাই তবলিগ, এ ধরনের কোনো ব্যাপার ছিল? আমার রেশনটা চুরি করে নিচ্ছে, বালুবাবু জেলে খেটেছে, ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি? আমি দলিতের রেশনটা চুরি করব না, আমি আদিবাসী রেশনটা চুরি করব না, আমি হিন্দু রেশনটা চুরি করব না, আমি মুসলমানের রেশনটা চুরি করব না, এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না, এ তবলিগের রেশনটা চুরি করা যাবে না, এ আহলে হাদিসের রেশনটা চুরি করা যাবে না, এরকম করেছিল না? গরিবের, এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি, ওইটা খেয়েই আমাদের দিন চলে, সেটা চুরি করেছিল? ভাই একটু বলুন, কাদের চুরি করেছিল? গরিবের রেশন চুরি করেছিল। আমাদের পরিচয়, আমরা অত্যাচারী, আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমাদের এটাই পরিচয় হওয়া দরকার। শুধু আমাদেরকে এটা ভেঙে, মানে এটাকে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। মায়েদের বলবো, বাপেদের বলবো, এখান থেকে বিদায় নেবেন, বাড়িতে বাড়িতে চলে যাবেন, পাড়ার চায়ের দোকানে মাথায় বসবেন, যখন একটা কথাই বলবেন, 17 বার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি, একবার আমরা মেঘনাদ বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই, যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো, আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে, যেখানে দেখবেন খামচিহ্নটা, সেটাতেই শুধু হাত দেবেন, অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের বলে রাখছি, ভোটের সময় যেমন এসে মেঘনাদ বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে, 5 বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মেঘনাদ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে, অর্থাৎ দুয়ারে এমপি থাকবে। ভোটের সময় এমপি প্রার্থীরা এসে জাটা, কাকা, মামা, চাচা, মাসি, পিসি ভোটটা দাও, আর ভোট মিটে গেলে সেই মা, সেই বাপ, সেই চাচা, সেই কাকা যখন এমপির কাছে যায়, একটা সইয়ের প্রয়োজন হয়, এমপির সাথে তো পাত্তা পাওয়া যায় না, সাথে সাথে কি হয়, 500,000 না দিলে নাকি সার্টিফিকেট পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এটা আমি দায়িত্ব নিচ্ছি, প্রতিটা 7টা বিধানসভাতে মাসে কম করে একটা করে হলেও দিন দেবে, এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দুয়ারে এমপি পরিষেবা প্রদান করবে। 500,000-এর কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। তাই মায়েদের বলবো, তৃণমূলী বন্ধুরা বা বিজেপির চক্রে পা দেওয়ার দরকার নেই। অনেকে বলছে, আপনাদের লাস্ট কথা বলে শেষ করব, অনেককে কি বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। বাবু একটু আস্তে আস্তে, বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। 2019 সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি? কি দেখলাম, 18টা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো। 2021 সালে একইভাবে এমন দেখাচ্ছিল নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূলী লড়াই করছে, 77টা এমএলএ গিফট করলো। এখনো যদি আপনাদের ওরা টোপটা আপনারা খেয়ে নেন, তাহলে দেখবেন আগামী দিনে
42-এ 20 শুধু নয় 25 পার করে দেবে, শুধু ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আমাদের কি কর্তব্য হবে? মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয়, তাহলে আমরাও আমাদের এই ভাইপোগুলোর জন্য, ভাইদের জন্য আমরা চিন্তিত হব না? আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না? আমরা আমাদের ভাইপো দায়িত্ব নেব। আপনাদের বলে রাখি, যেটা যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, সেটা ভুল হচ্ছে। কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি, ইডি, সিবিআই সব এই মিস কল মেরে রেখে দিয়েছে। দরকার লাগবে একটা করে তুলবে, চলাই নাহলে তোকে তুলে নেবো। কি বাঁচার জন্য কি করবে? লাফ মেরে দেবে। তাই আপনাদের বলবো, অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে, আমি তাদেরকে বলবেন আপনারা, নওশাদ ভাইজান এসেছিল মেঘনাথ বাবুর হয়ে বলেছে, দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি, উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে 42টা প্রার্থী দিয়েছে, 42টা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না, সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক, তাহলে ভাইজান 17টা প্রার্থী তুলে নেবে। ওরা ভোট কাটার ভয় পাচ্ছে, আমরা প্রার্থী তুলে নেব, আমরা টোটাল প্রার্থী তুলে নেব। তবে শর্ত একটা আমরা দেবো, আমি একটা শর্ত দেবো। শর্তটা কি? যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। মনে হয় আপনার লিখে দেবে? উনি ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে, কজনকে মিস কল মেরে রেখেছে, কজন বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিট নিয়েছে, উনি ভালো করে জানেন। আর যে সমস্ত বন্ধুরা তৃণমূলের এই দুর্নীতির ফলে, এই বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে, যারা তাদের অত্যাচারের ফলে, যারা মানুষের রেশন চুরি করেছে, যারা আবাস যোজনার ঘট লুট করেছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, খুব দুঃখ লাগছিল। আমার হিন্দু মায়েরাও দাঁড়িয়েছিল, আমার মুসলিম মায়েরাও দাঁড়িয়েছিল, যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিল তাদের বাড়িগুলোর কি দুরবস্থা, দুঃখ লাগছিল। তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে, তাদের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য, তাদের কণ্ঠে পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু, যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায়, তার লড়াই করবে। কিন্তু যারা ভাবছে তাদের বাড়ি চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তাদের অত্যাচারের হাত থেকে, জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে, কেউ যদি ভেবে থাকেন, এটাও ভুল করছেন। কারণ কি বলুন তো, 2021 সালে আমরা ভুলে যাইনি, অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, আমার অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল। ভোটের পরে হিংসা হয়েছিল, আইএসএফের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ভাই আমাদের দল খুব বড় নয়, আমাদের দল কেন্দ্র সরকার চালাচ্ছে না, তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম, মামলা করেছিলাম। আমাদের মামলার ফলে শওকত মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীকে ভালোবেসে, দিলীপ ঘোষকে ভালোবেসে, সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আক্রান্ত হলো। কিন্তু দুঃখের বিষয়, সুকান্ত মজুমদার কুণাল ঘোষের সাথে বসে কেক কাটছে। কাটেনি ভাই? কাটেনে? মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারীকে চা খাচ্ছে, আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে। ও কাজ আমরা করি না। আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন বুথ স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে আইএসএফ এর নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব, সিপিএম এর নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব, আরো যে রাজনৈতিক দলের নেতৃত্বরা আছে একসাথে বসে চা খাবে, মারামারি হানাহানি করবে না। সেই দিন এসি রুমে বসে মমতা ব্যানার্জির সাথে চা খাবো প্রয়োজনে। জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিল, অত্যাচারিত হলো, আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি হাউসের মধ্যে চা খাচ্ছে। তাই বলবো একটু সজাগ হন। যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল, তারাও ভুল করছেন। আসুন খামের আশ্রয়স্থলে, খামের ছায়াতলে আসুন। খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আপনি দলিত, আপনার উপরে অত্যাচার হলে 1
বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো, আপনি আদিবাসী আপনার উপরে অত্যাচার হলে যেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো, আপনি মুসলিম আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে। খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এই প্ল্যাটফর্মে দলিত, আদিবাসী, পিছিয়ে মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথা নিয়ে আমরা বলছি। এই বলাটাই শাসক ভয় পাচ্ছে, সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আসুন কোনো রকম প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো বিভাজনের রাজনীতি করার কারো খাদে পা দেওয়ার দরকার নাই। এগিয়ে আসুন, আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের ভবিষ্যৎ। এবং সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে এসেছে, দলিতের ছেলেটা, আদিবাসীর ছেলেটা, মুসলিম গরিবের ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। যার বাবার টাকা আছে সে তার ছেলেকে পড়াতে পারবে। এই ধরনের বিল নিয়ে এসেছে কেন্দ্র সরকার। সেটাকে রোধ করার জন্য আগামী দিনে পার্লামেন্টে দলিতের প্রতিনিধি, আদিবাসীর প্রতিনিধি, মুসলিমের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা আপনাদের কাছে একটা কথা বলবো ভাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অধীর রঞ্জন চৌধুরীকে হাতাহাতি মারামারি করতে? সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আরো যে সমস্ত নেতারা আছে, একসাথে হাতে হাতে মারামারি কোনোদিন দেখেছেন? দেখিনি, আর আমরা দেখতেও চাই না, তাই তো নাকি? কিন্তু আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের বুথে রহিম কাকা, আপনার শাহাবুদ্দিন চাচা, সনাতন কাকা, রাম কাকা, আরো যে সমস্ত আছে আমাদের বুথে, শুধু মারামারি করে মাথা ফাটিয়েছি, মারা গেছি, জেল খেটেছি। কেউ জেলে আছে আর কেউ কবরে গেছে, কেউ নাহলে শ্মশানে দেওয়া হয়েছে, তাই তো? আমি অনুরোধ আপনাদের করব, এই মারামারিটা বন্ধ করতে হবে। দাদা দিদিদের কথা শুনে তো মারামারিতে জড়িয়ে পড়লেন। দলুয়া খাকির কথা বুঝতে পেরেছেন তো? দলুয়া খাকিটা বুঝুন, যারা বাড়িতে আগুন লাগিয়েছিল তারা এখন কোথায়? যাদের বাড়ি আগুন লাগালো তারা ধ্বংস হলো। যারা আগুন লাগিয়েছে সবাই কিন্তু এখন অ্যারেস্ট হয়নি, কিন্তু লিস্টে নাম লেখা আছে। আগুন লাগানো মারাত্মক কেস, সহজে জামিন পাবে না, শাস্তি বহুত ভয়ঙ্কর। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন তো, তাদের বাড়িগুলোও ধ্বংস হলো। বা ওই দিনকে তৃণমূলের উপপ্রধান না প্রধানকে গুলি করে মেরেছিল তো, সে যেই দলেরই হোক না কেন, তার বাড়িটাও ধ্বংস হলো। যারা খুন করলো তারাও ধ্বংস হলো। এই যে খুন খারাপির রাজনীতিতে ক্ষতি কারা হচ্ছে? বুথের লোকেরা হচ্ছে। সুজন চক্রবর্তীরও ক্ষতি হচ্ছে না, মোহাম্মদ সেলিমেরও ক্ষতি হচ্ছে না, অভিষেক ব্যানার্জিরও ক্ষতি হচ্ছে না, শুভেন্দু অধিকারীরও ক্ষতি হচ্ছে না, দিলীপ ঘোষেরও ক্ষতি হচ্ছে না, কুণাল ঘোষেরও ক্ষতি হচ্ছে না, অধীর রঞ্জন চৌধুরীরও ক্ষতি হচ্ছে না। ক্ষতি কার হচ্ছে? এই চটে বসে থাকা লোকের। আমি অনুরোধ করবো এই চটে বসে থাকা লোকেদেরকে, অনেক লড়াই করেছেন 75 বছর ধরে, আপনার দাদুরা তাদের দাদুদের হয়ে গুলামতি করেছে, মারামারি করে তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। আপনার বাবারা ওই দাদুর ছেলে অর্থাৎ তার বাবা তার ছেলেদের হয়ে লড়াই করে পার্লামেন্টে পাঠিয়েছে। এখন আপনাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে, তার ছেলেগুলোর হয়ে লড়াই করে পার্লামেন্টে যাবে। আর জয়নগরের লোকেরা সেন্ট্রাল জেলে থাকবে, বারাইপুর সেন্ট্রাল জেলে গিয়ে কেস খেয়ে জেলের মধ্যে থাকবে। আর নেতার ছেলে নেতা হবে, তার ছেলে নেতা হবে, তার পুতাও নেতা হবে। এটা হতে দেওয়া যাবে না ভাই। এটা আমি আপনাদের বক্তব্যে এই মারামারি বন্ধ করতে হবে। বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও শুনে যান ঠান্ডা ভাই। লড়াই কি মোহাম্মদ সেলিম সাহেব করে? এই করে? মমতা ব্যানার্জি লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে, অধীর বাবু লড়াই করে। লড়াইটা চোটে থাকা যারা বসে আছেন তারা লড়াই করছে। আর বাঁচছে কারা? সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর বাবু, অভিষেক বাবু, মমতা দিদি, এরা বাঁচছে। আর কারা শ্মশান কবরস্থানে যে মরছে? আপনার আমার বাড়ির সদস্যরা। তাই অনুরোধ করব, যার যে দল ভালো লাগবে করবেন। আমি আশা করব খামচিহ্নের ভোটকে ভোট দেবেন। না ভোট দিলেও আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। কিন্তু একটা অনুরোধ আপনাদেরকে, এটা মাথায় নিয়ে চলুন যে নেতাদের চক্রে পড়ে আপনি আপনার পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে, ভোট যাবে, নেতা আছে, নেতা যাবে, কিন্তু আপনি দীর্ঘ বছর ধরে দেশ স্বাধীনতার আগে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আপনার কাকা আমার চাচা, আমার কাকা আপনার চাচা মিলে, সেই সম্পর্ক হয়ে আসছে। এই নেতাদেরকে শুধু পার্লামেন্টে পাঠানোর জন্য মারপিট হানাহানিতে আমরা জড়িয়ে পড়বো?
একদম করবেন না। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন, একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করবেন এবং ওপর নেতৃত্বকে দেখবেন তারা কি করছে, তাদের লড়াইটা দেখবেন। মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে লড়াই, তারা হাতাহাতি লড়াইয়ে জড়ায় না। তাই আপনারাও কেন হাতাহাতি লড়াইয়ে জড়াবেন? মায়েদের বলবো, আপনাদের বাড়ির পুরুষ সদস্যদেরকে আপনারা বোঝাবেন। কই তো অভিষেক ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর এত লড়াই, তোর তো হাতাহাতি লড়তে একবারও দেখিনি। হ্যাঁ, কোনোদিন দেখেছেন হাতাহাতি লড়তে? তাহলে তুমি কেন ওর সাথে গিয়ে লড়াই করছো? এটা বলতে হবে। ভাইদেরকেও বলবো, বাপেদেরকেও বলবো, এটা মাথায় রেখে চলুন। আমাদের মধ্যে লড়াই করে, বিভাজন করে ওরা ভোট নিয়ে মন্ত্রী হবে, এমপি হবে, এমএলএ হবে, আর আমরা শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছি। আমরা যদি এক থাকি, আমরা যদি এক থেকে আমাদের আওয়াজ তুলি, আমাদের অধিকার আমাদের বাড়ির দরজায় চলে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেন। পরিশেষে আমি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রচেষ্টাতে, তাদের সহযোগিতাতে আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সফল হয়েছেন। যে সমস্ত মিডিয়ার বন্ধুরা এখানে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারো কোনো কোশ্চেন থাকলে ওখান থেকে করবেন, আমি এখান থেকেই বলবো, এখানে ঢোকার প্রয়োজন নয়। এবং দর্শক বন্ধু যারা এসেছিলেন, আইএসএফের যারা শুভাকাঙ্ক্ষী যারা এসেছিলেন, তারা যেতে যেতে একটা বার্তা দেবো, এটা মাথায় নিয়ে বাড়িতে যাবেন, যে আপনারা বাড়িতে গিয়ে 10 জন করে দায়িত্ব নিন। মায়েদেরকে বলবো, যেখানে পুকুর ঘাটে গিয়ে বা কলে গিয়ে যেখানে উঠা বসা করবেন, মহিলা সমাজ একসাথে বসে যেখানে গল্প গুজব করেন, বাপ ভাইরাও চায়ের দোকানে যেখানে গল্প গুজব করেন, একটাই কথা বলবেন। অনেকবার হয়েছে, অনেককে বিশ্বাস করেছি, অনেককে ভরসা করেছি, 17 বার অনেকের কথাই ভরসা করে আমরা পার্লামেন্টে পাঠালাম, আমাদের কথা কেউ রাখলো না, আমাদের কথা কেউ বললো না, আমাদের দুঃখের কথা কেউ শুনলো না। একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথাকে ভরসা করে মেঘনাথ বাবুর পক্ষে ভোট দিয়ে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে একবার আমরা অন্তত টেস্ট করে দেখি মেঘনাথ বাবু মানুষের জন্য কতটা করবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কতটা সোচ্চার হয়, মানুষ আমাদের অধিকার কতটা পার্লামেন্টে বলে, সেটা আপনারা একবার দেখে নেবেন। আর একটা কথা, বছরে 5 কোটি টাকা পায় একটা এমপি লটের, একটা এমপি লটের টাকা 5 বছরে 25 কোটি টাকা। সেই 25 কোটি টাকা যেমন আপনাদের স্বার্থে খরচ করবে, কোনো কাটমানি সেখানে হবে না। সাথে সাথে আরো বেশি কি করে টাকা নিয়ে এসে এবং সুন্দরবনের ওই বাঁধ লাগোয়া এলাকাতে, যেটাতে মাটির বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করে রেখেছে, ওটার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে করা যায়। প্রতি বছরে ঝড় আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, সেই বাঁধ ভেঙে গিয়ে রামের বাড়িতেও পানি ঢোকে, রহিমের বাড়িতেও পানি ঢোকে। কিন্তু দুঃখের বিষয়, সুকান্ত বাবুরা রাম রহিমকে আলাদা করে ভোটের ফায়দা নিতে চায়, মমতা ব্যানার্জিরা আমরা ওরা করে ভোটের ফায়দা নিতে চায়। কিন্তু যখন নোনা পানিটা রাম রহিমের বাড়িতে আসে, কোনো দাদাদিদি দেখা যায় না। তাই আগামী দিনে পার্লামেন্টে গিয়ে বাঁধ যাতে বিজ্ঞান সম্মতভাবে কংক্রিটের অর্থাৎ সিমেন্টের বাঁধ নির্মাণ করা যায়, তার আওয়াজ যেমন আমি বিধানসভার মধ্যে তুলছি, এই আওয়াজটা পার্লামেন্টে পৌঁছাতে আমাদের মেঘনাথ বাবুকে আপনারা ভোট দিন। আওয়াজ পার্লামেন্টে যাবে। আগামী দিনে কংক্রিটের বাঁধ এই সুন্দরবন উপকূল প্রত্যন্ত এলাকার অঞ্চলগুলোতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।